রাত তখন গভীর। ঘরের বাতি নিভিয়ে সবাই প্রায় ঘুমের প্রস্তুতি নিচ্ছে। বাড়ির জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যায় মৃদু বাতাসে গাছের পাতা দুলছে। আকাশের চাঁদ যেন পুরো মহাবিশ্বকে ঢেকে রেখেছে এক রহস্যময় আলো। আমাদের বাড়িটা এমনিতেই খুব শান্ত, কিন্তু আজ একটু অন্যরকম লাগছে। আমার নাম রাহাত। আমি সাধারণত বোনের ঘরে খুব কমই যাই, কিন্তু আজ রাতটা যেন আলাদা। ফোনের চার্জ প্রায় শেষ হয়ে গেছে, আর দরকার ছিল বোনের চার্জারটা। তার ঘরে ঢোকার সময় দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভাবলাম একবার তাকে জিজ্ঞেস করে তারপর ঢুকি, কিন্তু তখনই হালকা আওয়াজ শুনতে পেলাম তার ঘর থেকে। দরজা হালকা ফাঁক করা ছিল, আর ভেতর থেকে আসছিল কেমন অদ্ভুত একটা শব্দ। আমার বোন রিন সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। পড়াশোনার পাশাপাশি নানা ধরনের হবি ছিল তার। বিশেষ করে কম্পিউটার এবং ইন্টারনেট নিয়ে তার কৌতূহল সীমাহীন। সে প্রায় কম্পিউটার দোকান থেকে ভিডিও নিয়ে আসত, যা সে বলে থাকত পড়াশোনার জন্য দরকার। তবে আজকের দৃশ্যটা যেন একটু অন্যরকম ছিল। আমি একটু কৌতূহলী হয়ে দরজাটা আরও একটু ফাঁক করলাম। ল্যাপটপের আলো তার মুখের ওপর আলোর রেখা পড়ছে। সে তার ল্যাপটপে কিছু দেখছে, কিন্তু মুখে একটা অদ্ভুত একাগ্রতা। আমি একটু অবাক হলাম। রিমি এমন মনোযোগ দিয়ে খুব কমই কিছু দেখে। আমি আরও একটু ভেতরে এগিয়ে গেলাম। দেখতে পেলাম ল্যাপটপের স্ক্রিনে যা চলছে তা একেবারেই স্বাভাবিক নয়। স্ক্রিনে চলছিল এমন এক ধরনের ভিডিও যা রিনি সাধারণত দেখে না। আমার বুক ধুকপুক করতে লাগল। আমি এভাবে তাকে কখনো দেখিনি। চার্জার নেওয়ার কথাটা তখন ভুলেই গেছি। তার দিকে তাকিয়ে থাকলাম। বুঝতে পারছিলাম না কি বলবো। চার্জার নেওয়ার জন্য এসেছি, কিন্তু এখন পুরো পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। আমি ধীরে ধীরে বললাম, রিনি, কি করছিস তুই? রিনি প্রথমে একটু চমকে উঠল, তারপর হেসে বলল, তুই কি চার্জার নিতে এসেছিস? তার কণ্ঠস্বর ছিল স্বাভাবিক, কিন্তু তার চোখে ছিল একটা অদ্ভুত দূরত্ব। যেন আমি তার সামনে দাঁড়িয়েও সে আমাকে ঠিকমতো দেখছে না। একটা শীতল অনুভূতি আমার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। এই পরিস্থিতির জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, চার্জারটা দরকার ছিল, আমি বললাম। সে একটু হাসল, তারপর উঠে চার্জারটা এনে আমার হাতে দিল। কিন্তু তার হাসিটা ছিল যেন ভীষণ নীরবতার মধ্যে লুকিয়ে থাকা কিছু। ল্যাপটপের স্ক্রিন বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি জানি যা দেখলাম সেটা শুধু স্ক্রিনেই সীমাবদ্ধ নয়। এর পেছনে কোনো গভীর কারণ আছে। বিছানার পাশে রাখা ডায়েরিটা চোখে পড়ল। আমার কৌতূহল আরও বেড়ে গেল। সবসময় ডায়েরি লিখতে দেখা যেত না তাকে। ডায়েরিটা হাতে তুলে নিতেই রিনি হঠাৎ করে বলে উঠল, এটা খুলে দেখার দরকার নেই গো। আমি থেমে গেলাম। বোনের মধ্যে এমন এক কঠোরতা আগে কখনো দেখিনি। কেমন যেন একটা রহস্যের জট পাকানো পরিস্থিতি। আমি ভাবলাম হয়তো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কিছু একটা ঠিক নেই তা আমি বুঝতে পারছিলাম। রাতের হাওয়া জানালা দিয়ে ভেতরে ঢুকছে, আর সেই বাতাসের হালকা শীতল ছোঁয়া আমাকে আরও চিন্তায় ফেলে দিল। মনে হচ্ছিল রিনি আমাকে কিছু বলছে না, কিছু একটা লুকিয়ে রাখছে, কিন্তু কি সেটা? আমি রুম থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে দেখি পুরো বাড়ি নীরব।
রাতের নিস্তব্ধতা আরও গভীর হল, কিন্তু আমার মনের অস্থিরতা বাড়ছিল। বিছানায় শুয়ে পড়লেও ঘুম কিছুতেই আসছে না। রিনির অদ্ভুত আচরণ, তার ল্যাপে দেখা ভিডিও আর সেই ডায়েরির দৃশ্য, সব কিছু মিলে যেন এক অজানা রহস্যের ধাঁধা তৈরি করেছে। আমি বুঝতে পারছিলাম এর মধ্যে কিছু একটা খুবই ভুল, কিন্তু কি সেটা আমি ঠিক ধরতে পারছিলাম না। পরের দিন সকালে ব্রেকফাস্টের টেবিলে রিন আগের মতোই স্বাভাবিক আচরণ করছিল, যেন কিছুই হয়নি। সে মায়ের সাথে হাসি মুখে কথা বলছিল, মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হালকা হাসছিল। আমি যেন আগের রাতে সেই দৃশ্য ভুলে গেছি, কিন্তু মনে মনে আমি জানতাম ভুলে যাওয়া সম্ভব নয়। বিকেলে কলেজ থেকে ফিরে আমি কিছুটা গুটিয়েছিলাম। কি করব, কার সাথে কথা বলবো কিছুই বুঝতে পারছিলাম না। নিজের রুমে বসে সে অন্যমনস্কভাবে ল্যাপটপ স্ক্রল করছিলাম। তখনই রিনির দরজার সামনে দিয়ে যেতে যেতে তার হালকা ফিসফিসানি শুনতে পেলাম। আবার সেই ভিডিওগুলোর ব্যাপারে, কেউ যদি কিছু জানে তাহলে সমস্যা হয়ে যাবে। খুব নিচু গলায় কথাগুলো বলছিল সে। আমি বুঝতে পারলাম সে ফোনে কথা বলছে। দরজার কাছে গিয়ে শুনতে চেষ্টা করলাম, কিন্তু সে খুব সাবধানী, যেন সে জানো যে কেউ তাকে শোনার চেষ্টা করতে পারে। কথাগুলো ঠিকমতো বোঝা না গেল, বুঝতে পারলাম কিছু গোপন বিষয় চলছে রাতে। আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল এই পুরো ব্যাপারটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম ডায়েরিটা দেখতে হবে। সেই ডায়েরিটাতে কি আছে সেটা জানতেই হবে। রিনি রাতে ঘুমিয়ে পড়ার পর আমি খুব ধীরে তার রুমে ঢুকলাম। ল্যাম্পের মৃদু আলোতে সবকিছুই চুপচাপ ছিল। ডায়েরিটা তার টেবিলের পাশে ছিল, হাতের নাগালেই। ধীরে ধীরে সেটা তুলে নিয়ে আমি নিজের রুমে ফিরে গেলাম। ডায়েরির প্রথম কয়েকটা পাতা ছিল সাধারণ ঘটনা আর দিনের বিবরণ, কিন্তু পাতার পর পাতা উল্টাতে গিয়ে আমার চোখ আটকে গেল একটা পৃষ্ঠায়, যেখানে খুব পরিষ্কারভাবে লেখা ছিল আমার জীবনের সবচেয়ে গোপন সত্য। ও আমার হাত কাঁপাতে লাগল, আর চোখ আটকে গেল সেই লাইনের উপর। আমি ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টাতে শুরু করলাম, আর দেখতে পেলাম এমন কিছু লেখা যা আমাকে স্তব্ধ করে দিল। সেখানে লেখা ছিল, রিন নিয়মিত কম্পিউটার দোকান থেকে আজে বাজে ভিডিও আনিয়ে দেখত, আর এই ভিডিওগুলো সে ব্যবহার করত একটি অদ্ভুত এবং গোপন উদ্দেশ্যে। রিনি লিখেছিল সে এসব ভিডিও দেখে কিছু আধ্যাত্মিক বা রহস্যময় শক্তির সন্ধান করছে, এমন কিছু শক্তি যা মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। ডায়েরির পরবর্তী কয়েকটি পৃষ্ঠায় লেখা ছিল কিছু গোপন নামাজের আয়োজনের কথা, যা সে রাতের গভীরে একা বসে করত। তার ধারণা ছিল এই বিশেষ প্রার্থনার মাধ্যমে সে কিছু বিশেষ শক্তি অর্জন করতে পারবে। সে বিশ্বাস করত এসব ভিডিও এবং প্রার্থনা তাকে অন্যদের চিন্তা এবং জীবন নিয়ন্ত্রণ করার ক্ষমতা এনে দেবে। আমি থমকে গেলাম। রিমি আসলে কি করছে? সে কি আসলেই এসব বিশ্বাস করছে, নাকি সে কোনো মনের বিভ্রমে পড়েছে? আমার মাথায় এক গাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর তখনই আমার মনে পড়ল কাল রাতে তার ল্যাপে যা দেখেছি তা হয়তো এর সাথেই জড়িত। ডায়েরির শেষে লেখা ছিল, যদি কেউ আমার এই রহস্য জেনে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম রিনির মানসিক অবস্থা কোনো অস্বাভাবিক পথে যাচ্ছে। সে যেভাবে নিজের মনকে এমন কিছুতে জড়িয়ে ফেলেছে সেটা খুবই ভয়ঙ্কর। ঠিক তখনই পেছন থেকে রিনির কণ্ঠস্বর শোনা গেল, তুই আমার ডায়েরিটা পড়ছিস? আমি চমকে উঠে পেছনে তাকালাম।
রিনি দাঁড়িয়ে আছে দরজায়। তার চোখে এক অদ্ভুত জ্বলন্ত দৃষ্টি। তুই এটা কিভাবে পেলি? তার কণ্ঠস্বর ঠান্ডা, কিন্তু চোখে ছিল তীব্র রাগের ঝলক। আমি ডায়েরিটা নামিয়ে রাখলাম আর বললাম, রিনি, তুই কি আসলেই এসব বিশ্বাস করিস? এসব তোর জীবন ধ্বংস করে দেবে গো। সে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো। তুই জানিস না আমি কি করছিলাম, আর জানিস না কেন, কিন্তু এখন যেহেতু জানিস, তোরও এই গোপনটার অংশ হতে হবে। না হলে গো। তার কথা অসমাপ্ত থেকে গেল, কিন্তু চোখের সেই ঝলক আমাকে ভীত করল। রাতের নীরবতা যেন আরও গভীর হয়ে উঠল, আর আমি অনুভব করলাম যে এই পরিস্থিতি আমার একার জন্য খুবই বিপজ্জনক হতে যাচ্ছে। রিনির কথাগুলো শোনার পর আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বইতে লাগল। তার চোখের সেই ভয়ানক দৃষ্টি আর ঠান্ডা কণ্ঠস্বর আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে কিছু একটা ভয়ানক ঘটতে যাচ্ছে। আমি কিছু বলার আগেই রিনি ধীরে ধীরে আমার কাছে এসে দাঁড়াল। চোখে একটা অদ্ভুত জেদ। সে যেন আমাকে তার রহস্যের মধ্যে টেনে নিতে যাচ্ছে। আর এই যাত্রায় কোনো কিছুটা নেই। তুই কি বুঝিস রিনি? আবার বলল, আমি যা করছি তা সবার জন্য নয়। আমি অনেক কিছু শিখেছি। আমি জানি কিভাবে মানুষের মনের উপর প্রভাব ফেলা যায়। আমার দরকার শুধু একটু সাহায্য, আর তুই যদি আমার সাথে থাকিস তাহলে আমরা সব কিছুই করতে পারব। আমার গলা শুকিয়ে গেল। আমি কোনোভাবেই এই পরিস্থিতি বুঝতে পারছিলাম না। রিমি কি পাগল হয়ে যাচ্ছে, নাকি সত্যিই সে এমন কিছুতে জড়িয়ে পড়েছে যা আমাদের বাস্তবতার বাইরে? রিনি, তুই তো জানিস না এসব কিভাবে বিপদ ডেকে আনতে পারে। আমি বললাম, যতটা সম্ভব শান্তভাবে। এসব ছেড়ে দে, ফিরে আয় আগের মতো স্বাভাবিক জীবনে। সে হেসে উঠল, কিন্তু সেই হাসির মধ্যে ছিল এক ধরনের বিদ্রূপ আর অন্ধকার। স্বাভাবিক জীবন? তুই কি জানিস আমি কতদিন ধরে এই শক্তিগুলোর জন্য অপেক্ষা করছি? কত রাত জেগে প্রার্থনা করেছি, এই জগৎকে বুঝতে চেষ্টা করেছি। তুই তো জানিস না, তুই কিছুই জানিস না। আমি বুঝলাম তাকে যুক্তি দিয়ে বোঝানো সম্ভব নয়। সে এখন পুরোপুরি তার নিজস্ব জগতে ঢুকে পড়েছে, যেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। ঠিক তখনই রিনি হঠাৎ করে হাত বাড়িয়ে আমার হাত ধরল। তার স্পর্শ ছিল ঠান্ডা, আর আমার মনে হলো তার হাত কাঁপছে। তুই আমার পাশে থাকলে সব সহজ হয়ে যাবে, সে ফিসফিস করে বলল। তুই আমার ভাই। তুই যদি আমাকে সাহায্য করিস, আমরা একসাথে সব কিছু করতে পারব। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম, আর রিনির চোখে এক মুহূর্তের জন্য হতাশার ছায়া দেখা দিল। সে জানত আমি তার পরিকল্পনায় সায় দিতে যাচ্ছিলাম না। আমি বুঝতে পারছিলাম এখান থেকে আমাকে বের হতে হবে। পরিস্থিতি যত জটিল হয়ে উঠছে ততই বিপজ্জনক হয়ে যাচ্ছে। কিন্তু তার আগে রিনির জীবনটা বাঁচানো দরকার। সে যেসব অন্ধকারময় শক্তির দিকে ঝুঁকছে তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রিনি, আমি তোর ভাই। আমি তোকে সাহায্য করতে চাই, কিন্তু এই পথে তুই যদি এগুলো ছেড়ে দাস, আমি তোর পাশে থাকব। তুই আবার আগের মতো হয়ে যাবি গো। সে কোনো উত্তর দিল না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখে সেই গভীর অন্ধকারের ছায়া। আমি বুঝলাম আমার কথাগুলো তার কাছে পৌঁছায়নি। সে হয়তো নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। আমি ধীরে ধীরে তার রুম থেকে বেরিয়ে আসার জন্য পা বাড়ালাম, কিন্তু ঠিক তখনই রিনি বলল,
তুই যদি আমার গোপনটা সবাইকে বলিস তাহলে আমি তোকে আর ছাড়ব না। তুই তুই জানিস না আমি কি করতে পারি গো। এই হুমকিটা ছিল কেমন যেন বাস্তব এবং অবাস্তবের মাঝামাঝি। আমি পেছন ফিরে তাকালাম। রিনি তখনও দাঁড়িয়েছিল, চোখে সেই একই রহস্যময় দৃষ্টি। তার হাসিটা যেন আরও গাছ মজমে। তুই চলে যা, সে বলল, কিন্তু মনে রাখিস তুই আমার গোপন জানিস, আর কেউ যদি জানতে পারে তোর জন্য ভালো কিছু হবে না। আমি এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালাম, কিন্তু তারপর দ্রুত রুম থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে আমি গভীর শ্বাস নিলাম। মনে হলো আমি কোনো অদ্ভুত দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসলাম। রিনির মধ্যে যে পরিবর্তন ঘটেছে তার কোনো সাধারণ জিনিস নয়। এটা হয়তো তার মানসিক অবস্থার সমস্যা, অথবা সে আসলেই কিছু গোপন শক্তির পেছনে ছুটছে, যেগুলো তার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি জানতাম আমাকে এখন খুব সাবধানে চলতে হবে। রিনি যা করছে তা শুধু তার জন্য নয়, আমার জন্য বিপজ্জনক হতে পারে, কিন্তু তার জীবনটা বাঁচানোর জন্য আমাকে কিছু করতে হবে। সেই রাতে আমি ঠিক করতে পারলাম না কিভাবে এই সমস্যার সমাধান করব। আমি বুঝতে পারছিলাম এটা শুধু এক পরিবারের গল্প নয়, এর পেছনে আরও বড় কিছু রহস্য লুকিয়ে আছে। আমি ঘুমাতে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু মনে একটাই প্রশ্ন ঘুরছিল, আমি কি রিনর এই অন্ধকার জগৎ থেকে তাকে ফেরাতে পারব, নাকি সে সম্পূর্ণভাবে হারিয়ে যাবে? রাতে কিছুতেই ঘুম আসছিল না। রিনর কথাগুলো আমার মাথায় ঘুরছিল বারবার। তুই আমার গোপন জানিস, আর কেউ যদি জানতে পারে তোর জন্য ভালো কিছু হবে না। কি মনে হচ্ছিল আমি এক অন্ধকার ছায়ায় ঢেকে আছি, আর তার থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছি না। পরের দিন সকালে আমি উঠে প্রথমে রিমিকে খুঁজলাম, কিন্তু তাকে কোথাও দেখতে পেলাম না। মা বাবা তখনও ঘুমাচ্ছিলেন। আমি কিছুটা চিন্তিত হয়ে উঠলাম। রিমি সাধারণত এই সময়টায় ঘরেই থাকে। হঠাৎ মনে পড়ল তার ল্যাপটপটাও রুমে নেই। রিমির জীবনে এমন কিছু চলছে যা আমি পুরোপুরি বুঝতে পারছিলাম না, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত ছিল, সে কোনো বিপদে জড়িয়ে পড়েছে। তার মধ্যে কিছু একটা অস্বাভাবিক চলছে, যেটা আমাদের সবাইকে বিপদে ফেলতে পারে। সারাদিন আমি ঘর থেকে বের হইনি। বারবার চিন্তা করছিলাম কি করব। রিমি নিজেই এই অন্ধকার থেকে বেরিয়ে আসবে, নাকি তাকে সাহায্য করার জন্য আমাকে কিছু করতে হবে। বিকেলের দিকে আমি একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আমি রিনোর আগের ব্যবহারগুলো নিয়ে ভাবতে শুরু করলাম। সে কোথায় যেত, কাদের সাথে মিশত, তার ল্যাপটপে কি দেখত। এসব নিয়ে যত বেশি ভাবছিলাম তত সন্দেহ বাড়ছিল। রাতে খাবারের টেবিলে রিনো আসলো, কিন্তু তার চেহারায় ছিল সেই একই রহস্যমাতা। মাতাকে দেখে হেসে বললেন, আজ তো তুই বেশ ব্যস্ত ছিলি, কোথায় ছিলি সারাদিন? রিন হালকা হেসে উত্তর দিল, একটু বাইরে গিয়েছিলাম বন্ধুদের সাথে। আমি কিছু বললাম না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে মিথ্যা বলছে। তার সেই উদাসীন চোখ, যার ভেতর একটা গভীর জ্বলন্ত আগুন ছিল, আমাকে আরও সন্দেহান করে তুলল। রাত গভীর হতে থাকল। আমার কৌতূহল আর সন্দেহের এক পর্যায়ে আমি ঠিক করলাম রিনোর পিছু নেব। আমি জানতাম এই পথে গেলে আমি হয়তো আরও বড় বিপদে পড়ব, কিন্তু এর থেকে কোনো সহজ সমাধান ছিল না। রিন যখন তার রুমে ঢুকে দরজা বন্ধ করল, আমি চুপচাপ তার দরজার বাইরে দাঁড়ালাম। প্রায় 1 ঘন্টা পর দরজাটা খুলল, আর আমি দেখলাম রিন ধীরে ধীরে তার রুম থেকে বেরিয়ে যাচ্ছে। সে বেশ সাবধানে পা ফেলছে, যেন কারো নজরে পড়তে চায় না।
আমি কিছুটা দূর থেকে তার পিছু নিলাম। বাড়ির সামনের দরজা দিয়ে বের হয়ে রিনি দ্রুত গলির দিকে এগিয়ে গেল। সে এভাবে রাতের অন্ধকারে কোথায় যাচ্ছে, তার গন্তব্য কি? আমার মনে তখন অজস্র প্রশ্ন ঘুরছে। সে কোথায় যাচ্ছে, কার সাথে দেখা, আর কেন? আমি চুপচাপ পেছন থেকে তাকে অনুসরণ করতে লাগলাম। রিন গলির শেষ মাথায় এসে দাঁড়ালো। তারপর মোবাইল ফোন বের করে কারো সাথে ফিসফিস করে কথা বলতে লাগলো। অদূরেই ছিল একটা পুরনো কম্পিউটার দোকান, যেখানে রিন প্রায় যেত। আমি দূর থেকে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিলাম। মুহূর্ত পর দোকানের ভেতর থেকে একজন লোক বেরিয়ে এলো। সে কিছু একটা রিনোর হাতে দিল। আমি ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না কি সেটা, কিন্তু অনুমান করতে পারছিলাম এটা নিশ্চয়ই সেই একই ধরনের ভিডিও বা ফাইল যেগুলো নিয়ে রিন আগেও কাজ করছিল। রিন খুব সাবধানে সেই লোকের সাথে কিছুক্ষণ কথা বলে তারপর দ্রুত চলে গেল। লোকটা ধীরে ধীরে দোকানে ফিরে গেল, আর আমি তার পিছু নিতে শুরু করলাম। আমি বুঝতে পারছিলাম এই লোকের সাথে রিনোর কিছু গভীর সম্পর্ক আছে। তাকে অনুসরণ করলেই হয়তো এই রহস্যের কোনো কুলকিনারা পাওয়া যাবে। দোকানে ঢুকে লোকটাকে কিছুক্ষণ লক্ষ্য করলাম। সে খুব স্বাভাবিকভাবে তার কাজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু তার কম্পিউটারের স্ক্রিনে যে ফাইলগুলো ছিল সেগুলো দেখে আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। ফাইলগুলোতে কিছু অদ্ভুত নাম ছিল, আর স্ক্রিনের কোণায় কিছু অশোক প্রতীক। আমি বুঝতে পারলাম রেনি এই লোকটার মাধ্যমে এমন কিছুতে জড়িয়ে পড়েছে যা খুবই বিপজ্জনক। লোকটার দোকান থেকে বের হয়ে আমি আবার রেনির পিছু নিলাম। রেনি তার রুমে ফিরে এসে দরজা বন্ধ করে দিল। আমি আবার দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলাম। ভেতর থেকে হালকা আওয়াজ আসছিল। রিনি যেন কিছু প্রার্থনা করছিল। আমি বুঝতে পারলাম সে সেই একই রহস্যময় প্রার্থনা করছে যা সে তার ডায়েরিতে উল্লেখ করেছিল। মনের মধ্যে এক ধরনের দোটানা কাজ করছিল। আমার কি দরজা খুলে তাকে থামানো উচিত, নাকি অপেক্ষা করা উচিত আর কিছুটা সময়? ঠিক তখনই হঠাৎ দরজার ভেতর থেকে কেঁপে ওঠার মতো এক ধরনের শব্দ শুনতে পেলাম। মনে হলো ঘরের ভেতর যেন কোনো শক্তির বিস্ফোরণ হচ্ছে। আমি তৎক্ষণাৎ দরজাটা ধাক্কা দিয়ে খুললাম। ঘরের ভেতর যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। রিনি মাটিতে বসে আছে, তার সামনে কয়েকটা মোমবাতি জ্বলছে। তার চোখে অদ্ভুত এক ধরনের শূন্যতা, আর চারপাশে কিছু অসুখ চিহ্ন আঁকা। ঘরের বাতাসে ছিল একটা শীতল অনুভূতি, আর তার মুখে ছিল অদ্ভুত শান্তির হাসি। রিমি, আমি চিৎকার করে উঠলাম, তুই এটা কি করছিস? তুই কি বুঝতে পারছিস না এসব তোর জীবন ধ্বংস করে দিচ্ছে? সে ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখে সেই শূন্যতা আরও গভীর হয়ে উঠল। এটাই আমার পথ, রাহাত। তুই যদি আমাকে বোঝার চেষ্টা না করিস তাহলে চলে যা। আমি তোকে ছাড়ব না। আমি যা শুরু করেছি সেটা শেষ করতেই হবে। উঁচু চোখে সেই ভয়ানক দৃষ্টি আমাকে স্তব্ধ করে দিল। আমি বুঝতে পারছিলাম রিন এমন কিছুতে জড়িয়ে পড়েছে যা আমাদের দুই ভাই বোনের জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলেছে। ঘরের ভেতর সেই অদ্ভুত শক্তির উপস্থিতি আমাকে শীতল করে দিচ্ছিল। আমি বুঝলাম আমাকে এখনই কিছু একটা করতে হবে, কিন্তু কিভাবে আমি রিনকে এই অন্ধকার থেকে ফেরাবো তা নিয়ে আমার কোনো ধারণা ছিল না।